তিনটা জিনিসের উপর ভোটিং ইঞ্জিনিয়ারিং হয়েছে, বা তিনটা। এক নম্বর জিনিস হচ্ছে ভোট কেন্দ্রের পরে আগের দিন রাতে সই নিয়ে রাখছে যেগুলো, সেগুলো সব কার্বন কপি। আমার পোলিং এজেন্ট বলছে যে আপনি 100টা যে বান্ডিল করে করে করা হয়, 100টা বান্ডিলের উপর লেখা আছে ধানের শীষ। উনি বলছেন না, ওটা ধানের শীষ না, ওটা দাঁড়ি পাল্লা। তারপরে উনি বললেন, না না না, ঠিক সব ঠিক আছে, গোনা যাবে না। তারপর প্রেশারের থেকে যখন পরে ওটা খুলে দেখা গেছে যে ওটা আসলেই দাঁড়িয়ে পাল্লা। মানে 4টার পর থেকেই মেকানিজমটা ইউজ করা হয়েছে কিভাবে একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া যায়। এই রাষ্ট্রপতির একটা জিনিস দেখেন, গতকালকে আপনারা হয়তো দেখছেন, সে শহীদদের ওখানে গেছে, সে হাসতে হাসতে ওখানে গেছে। 5 তারিখে ও 8 তারিখে দেখতেন তার চেহারা মনে হতো তার বাবা মারা গেছে। আপনি ওই বগুড়া 6-এর সাথে শেরপুর 3-কে এক করতে পারেন না। 2টা সিটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা হচ্ছে গণভোট হয়ে গেছে, আর একটা ক্যান্ডিডেট মারা যাওয়ার জন্য পুরো ভোটটাকে পোস্টপোন করে রাখছে। আজকে নির্বাচন আপিলের জন্য আলাদা সুপ্রিম কোর্টে আলাদা কোর্ট দিয়েছে। বিচারপতি বিজয় চাঁদে, ওনার কোর্টে আমরা ঢাকা 6, ঢাকা 7 এবং গাইবান্ধা 4 নিলাম। বিচারপতি জাকির সাহেব উনি শুনলেন, ওনাকে আমাকে বেশ কিছু জিনিস দেখালো। তার মধ্যে একটা দেখেন আপনাদেরকে, এটা হচ্ছে ফলাফল শীট। এই ফলাফল শীট দেখেন, এখানে নিচে কি লেখা আছে, পোলিং এজেন্টের নাম দেওয়া আছে, যে এখানে কোনো ইলেকশন কমিশনের সিম্বল নেই। এবারে আর একটা দেখেন, এটা দেখেন নিশ্চয়ই জিনিসটা। একটা ফলাফল শীট 2 রকম হতে পারে না। এটা ছিল প্রথম দিন। দ্বিতীয় জিনিসটা যেটা ছিল দেখানো, সেটা হচ্ছে পেন্সিল দিয়ে লেখা আছে, আর দেখ এখানে লেখা আছে বৈধ ভোট। মোট বৈধ ভোটের ওখানে সব জিরো, মোট বৈধ ভোটের এখানে সব জিরো। তারপরে আপনি পাবেন হচ্ছে যে একাধিক জায়গায় পেন্সিল দিয়ে লেখা। কি দিয়ে লেখা? পেন্সিল দিয়ে লেখা। আচ্ছা, তারপরে পাবেন আপনি হচ্ছে যে এই দেখেন, এখানে লেখা থাকার কথা সেন্টার নাম্বার। এটা কোন সেন্টারে, সে সেন্টারের নামই লেখা নেই। এবং এই লেখাটা থাকার কথা হচ্ছে এরকম প্রিন্টেড, কিন্তু যেমন দেখা আপনাকে একটা দেখেন, এখানে লেখা আছে কি, অক্সফোর্ড স্কুল লেখা আছে। আচ্ছা, এবার আবার আপনাকে আরেকটা দেখাচ্ছি। এইখানে এইগুলো দেখার পরে এই মাননীয় আদালত সন্তুষ্ট হলেন, অনারেবল হাইকোর্ট ডিভিশন এইগুলো সবগুলো অ্যাডমিট করে নোটিশ ইস্যু করলেন, সাথে সাথে ডাইরেকশন দিলেন যে যতগুলো ব্যালট পেপার রেজাল্ট শিট যা যা আছে সেগুলো সব কোর্টের কাস্টডিতে ওনারা নিয়ে নেবেন, আলাদা করে রেখে দিবেন। এবং পরবর্তী ডেট ধার্য করছেন হচ্ছে 3 তারিখে এবং 10 তারিখে রিওপেনিং এর প্রথম দিন। সো আজকে আমরা 3টা মার্চ না এপ্রিল না মে, এপ্রিল তো বন্ধ। এবং এখানে আজকে আমরা করছি হচ্ছে ঢাকা 6, ঢাকা 7 এবং গাইবান্ধা 4। সো এইখানে ব্যবধান গুলো এই 3টাতে কিন্তু ভোটের ব্যবধান 5,000-এর মধ্যে। একটাতে আছে হচ্ছে 3,000-এর মতো, একটা আছে 4,500, একটা আছে 5,000। এবং এই 5,000 ভোটের আরো একটা কাজ আছে, 4টার পরে যত পোস্টাল ভোট আসছে, সে পোস্টাল ভোট একটাও তারা কাউন্ট। পোস্টাল ভোট বলা ছিল ওই দিন রাত 12টার সময় আসা করতে। পোস্টাল ভোট মানে পোস্ট হয়েছে, তাহলে সেটা আসতে, সেটা তো আর কারো হাতে না, তাহলে আপনি পোস্টাল ভোট গুলোকে আপনি কাউন্টই করলেন না। এবং এরকম পোস্টাল ভোট 6-7 হাজার পোস্টাল ভোট আছে যেগুলোকে বাতিল দেখানো হয়েছে। তো সেই কারণে আমরা এটা দিয়েছি, এবং আমাদের নেক্সট আমাদের অ্যাপ্লিকেশনটা হবে এই ভোট গুলো সব রিকাউন্ট করা। সো এই প্রথম আজকে এই 3টা দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক যাত্রা। আপনারা কতগুলো করবেন? আমার কাছে টোটাল বোধহয় করবেন, আমার ধারণা 32টা, আমার কাছে সোফার আছে 10টা। সো এই 10টায় আমি করতেছি, এবং এগুলো আগামী রবিবারে আসবে বাকি 6টা। এগুলো বাকিগুলো কি কি? বাকিগুলো হচ্ছে এই 3টা জিনিসের উপর ভোটিং ইঞ্জিনিয়ারিং হয়েছে, বা 3টা। 1 নম্বর জিনিস হচ্ছে ভোট কেন্দ্রের পরে আগের দিন রাতে সই নিয়ে রাখছে যেগুলো,
সেগুলো সব কার্বন কপি, মানে কোনো পেনের সই না। সেকেন্ড হচ্ছে যেগুলোতে ঘষা মাজা করছে সেগুলোতেই দেখা গেছে পুলিং এজেন্টের কোনো সিগনেচার নাই। থার্ড যে প্যাটার্নটা দেখা গেছে সেটা হচ্ছে যে ভুয়া ফলাফল শীট, যে ফলাফল শীট নির্বাচন কমিশন প্রোভাইড করছে সেটা না করে ওখানকার তৈরি ভুয়া ফলাফল শীট তৈরি করা হয়েছে। আর 4 নাম্বারটা হচ্ছে যেগুলো পোস্টাল ভোট আসে সেই পোস্টাল ভোট গুলোকে বেশিরভাগ ক্ষেত্রে কাউন্ট করা হয়নি, সেগুলোকে বাতিল দেখাবে। এবং আরো একটা সারপ্রাইজিং আমরা দেখলাম যে আমার পোলিং এজেন্ট বলছে যে আপনি 100টা যে বান্ডিল করে করে করা হয়, 100টা বান্ডিলের উপর লেখা আছে ধানের শীষ, উনি বলছেন না ওটা ধানের শীষ না, ওটা দাঁড়িপাল্লা। তারপরে না 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 ঠিক সব ঠিক আছে, গোনা যাবে না। তারপর প্রেশারের চোটে যখন পরে ওটা খুলে দেখা গেছে যে ওটা আসলেই দাঁড়িপাল্লা। সো এই 4-5টা ধরনেরই এই সমস্ত গুলো আমি যতগুলো দেখছি 30-35টা, এই 30-35টা সব হচ্ছে এই 5টা ফ্রেমের মধ্যেই করা হয়েছে। মানে সবকিছুই করা হচ্ছে ভোটের পরে, মানে 4টার পর থেকেই মেকানিজমটা ইউজ করা হয়েছে কিভাবে একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া যায়। সো এখানে ভোট আমাদের এখানে ওই ইয়া নাই যে জাল ভোট পড়ছে বা ব্যালট বক্সে চিন্তা হয়েছে, আমার কাছে কিন্তু এরকম করে কিছু সবকিছু হচ্ছে গণনা করে, যা যা এভিডেন্স সবকিছু হচ্ছে গণনার সময়, এবং এই গণনার সময় আপনি হচ্ছে এই রিগিংটা করলেন। বাকি আর ওই যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। আচ্ছা, এবারে অন্য একটা আমাদের কনস্টিটিউশন একটা ক্রাইসিস দেখা যাচ্ছে। ক্রাইসিসটা হচ্ছে জাতীয় সংসদ প্রথম অধিবেশনে কে দেখ, জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকবে রাষ্ট্রপতি, তাহলে চেয়ার কে করবে? স্পিকার ডিপটি স্পিকার নাই কনস্টিটিউশনে, আর বলা নাই যে স্পিকার ডিপটি স্পিকার না থাকলে কে বসবেন সেটা নাই। কারণ কি প্রথম অধিবেশনে স্পিকার বসে ভোটাভুটি হয়, নতুন স্পিকার নির্ধারণ হয়, তখন পুরাতন স্পিকার বলে তোমার হলো শুরু আমার হলো সারা, বলে উনি পিছনে গেট দিয়ে বের হয়ে যান, নতুন স্পিকার ঢুকেন। এবারে তো এই জিনিসটা নেই। এইখানে আমাদের জুলাই যোদ্ধারা তারা এসছে আমার কাছে, তারা এসে বলছে যে এই যে সেদিন যে সংবাদ সম্মেলন করলেন, এই কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিলেন, এরপরে রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করছে। সেইভাবে শপথ ভঙ্গ করলেন, রাষ্ট্রপতি শপথ না হয়ে 2টা শপথ নিয়েছিলেন, একটা হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে আর একটা হচ্ছে গোপনীয়তার শপথ। উনি যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে যা বলছেন উনি শপথ ভঙ্গ করছেন। এবং তার অতীতের যত কার্যকলাপ, সে কার্যকলাপ যদি কনসিডার করা হয়, সে কোনোভাবেই এই পবিত্র সংসদকে তাকে ডেকে নিয়ে এসে ভাষণ দেওয়া বা তার আন্ডারে এই সংসদকে অপবিত্র করতে দেওয়া যাবে না। সেই জন্য আমরা বলছি যে কনসেনসাস কমিশনে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করছে, ঠিক সেরকম বিএনপি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সিট পাইছে, তারা ইলেকশনে গেলে তারা ভোট হলেই তাদের এই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট নির্বাচিত হবে। সো অন্য দলগুলোর সাথে বসে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তারা ডিক্লেয়ার করবে আগামী 24 ঘন্টার মধ্যে, এবং সবাই মিলে বসে ভোটটা ওই প্রথম সেন্টারে প্রথম দিনই প্রথম কাজটাই করতে হবে যে এখানে 2টা জিনিস সমস্ত রাজনৈতিক দলের করতে হবে। একটা হচ্ছে প্রথম সেশনে কে সভাপতিত্ব করবে, স্পিকার না, এবং তারা অবশ্যই এই মেম্বার অফ পার্লামেন্টের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচিত করবে। সেই সাময়িক সভাপতি হবেন, সভাপতি হয়ে স্পিকার নির্ধারণ হয়ে স্পিকার চলে যাবেন। এই সভাপতিটা কে হবেন সেটা হচ্ছে যাকে রাষ্ট্রপতি হিসাবে নমনায়ন দেওয়া হবে এবং সবার মধ্যে গ্রহণযোগ্য যাকে বিএনপি নির্বাচিত করবেন, সে ওই প্রথম অধিবেশনের সভাপতি হিসাবে দায়িত্বভার পালন করবেন। করে স্পিকার ডিপ্টি স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পর স্পিকার ডিপ্টি স্পিকার চেয়ারে বসবেন, উনি ওখান থেকে সরে আসবেন, তারপরে রাষ্ট্রপতি হিসাবে তার নাম প্রস্তাব করে ভোটাভুটি সে রাষ্ট্রপতি হলেন। এই মেকানিজমের মধ্যে করলে এখানে কোনো বিশৃঙ্খলা হবে না। এবং এই রাষ্ট্রপতি যে শপথভঙ্গ রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির একটা জিনিস দেখেন, গতকালকে আপনারা হয়তো দেখছেন সে শহীদদের ওখানে গেছে, সে হাসতে হাসতে ওখানে গেছে। 5 তারিখে ও 8 তারিখে দেখতেন তার চেহারা মধ্যে তার বাবা মা মারা গেছে। তার মানে হি নেভার ওন জুলাইকে সে না, এবং সে ওখানে যতদিন থাকবে ততদিন এই বিতর্ক করবে। সেই জন্য আমরা ডিমান্ড জাস্টিস নোটিশ পাঠাইছি, রিট পিটিশন ফাইল করছি যে ওনাকে অবিলম্বে সরাতে হবে, কারণ সে তার শপথ ভঙ্গ করছে। এবং যেহেতু শপথ ভঙ্গ করছে, একটা শপথ ভঙ্গ লোককে দিয়ে এই পবিত্র সংসদ কি করা যাবে না, কুলসিত করা যাবে না। এবং কেমন করে এই আপদকালীন সময় কনস্টিটিউশন ক্রাইসিস কিভাবে
দূর করা যায় সেজন্য একটা সলিউশন আমরা এর মধ্যে দিয়েছি। সো আশা করি এই সলিউশন মেনে 24 ঘন্টার মধ্যে এই রাষ্ট্রপতিকে তারা সরাবে, না হলে আমাদের আদালতে শরণাপন্ন হতে হবে। আর একটা জিনিস হচ্ছে, আর একটা লিগ্যাল নোটিশ দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে 2টা উপনির্বাচন হতে যাচ্ছে, একটা শেরপুর 3 আর একটা বগুড়া 6। এই 2টা এই ইলেকশন কমিশন জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই 2টা ইলেকশনে গণভোট দেননি। গণভোটের রায়টা হতে হবে পুরা 300 আসনের উপর ভিত্তি করে। 300 আসনের উপর ভিত্তি না করলে এই ফলাফল কোনদিন সম্পূর্ণ হবে না, এটা ত্রুটিপূর্ণ থেকে যাবে। ওনারা যদি বলে যে না গণভোট তো জিতে গেছে, গণভোট জিতে গেছে না, তাহলে তো আপনি তাহলে সেদিন গণভোট এই 2 জায়গায় করেননি কেন? সেদিন আপনি এমপি ইলেকশনটা বন্ধ করতেন, এই 2টা আসনে কি করতেন? গণভোট দিতেন। যেমন বগুড়া 6 তো গণভোট দেওয়ার দরকার নেই, বগুড়া 6 তো খালি কি হবে এমপি ইলেকশন, কারণ উনি তার একজন মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো সিটটা ছেড়ে দিলেন, ওখানে তো গণভোট হয়ে গেছে। তাহলে শেরপুর 3 একটা জায়গায় খালি গণভোট, তাহলে সেদিন আপনি গণভোট দিতেন। আপনি যখন সেদিন গণভোট দেননি, আজকে আপনাকে এখানে কি দিতে হবে? গণভোট দিতে হবে। আপনি ওই বগুড়া 6-এর সাথে শেরপুর 3-কে এক করতে পারেন না। 2টা সিটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা হচ্ছে গণভোট হয়ে গেছে, আর একটা ক্যান্ডিডেট মারা দেওয়ার জন্য পুরা ভোটটাকে পোস্টপোন করে রাখছে। অতএব এখানে গণভোটটা হতো, গণভোটটা না হলে এই ভোটের কোনো লেজিটিমেসি থাকবে না। সেজন্য আমরা বলছি 24 ঘন্টার মধ্যে আপনি ইলেকশন কমিশন যে নোটিফিকেশন দিয়েছেন সেই নোটিফিকেশন চেঞ্জ করে শেরপুর 3-এ আপনি গণভোট দিবেন। কোন মন্তব্য করছেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিষয়গুলো নিয়ে? নির্বাচন ট্রাইব্যুনাল কোর্টের জিনিসগুলো দেখানো হলো, তিনি সন্তুষ্ট হলেন বলেই তো তিনি এইগুলো অ্যাডমিট করে আমরা যেগুলো প্রেয়ার করছি সেগুলো দিলেন, এবং এগুলো হিয়ারিং এর জন্য, এবং এগুলো সব সামনের দিন আসবে।